Lighten up, take me on your magic river. Tell me all your dreams align. Sign me up and tell me about the people that you know who are trying to feel alive. Life can get hard, so honey, if you need to cry, just come share my pillow and rain, rain, go away. আমি পিয়ালি। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করে নেব আমার পড়ে ফেলা কিছু বই এবং যে বইগুলো জাস্ট আমি শেষ করেছি এবং আমার যেরকম লেগেছে পড়ে আমি সেগুলোই শেয়ার করে নেব। এবং যদি তোমরা আরও বিশদে সেগুলো নিয়ে জানতে চাও বা দেখতে চাও আমার পড়ার অভিজ্ঞতাগুলো, তাহলে তোমরা আমার ইনস্টাগ্রামে আইডিতে ফলো করতে পারো বা ইনস্টাগ্রামে যেতে পারো, সেখানেও আমি যে বইগুলো পড়েছি এখন সেগুলো শেয়ার করা আছে। তো চলো দেখে নেওয়া যাক কী কী বই আমি শেষ করলাম। প্রথম যে বইটা নিয়ে আমি কথা বলবো সেটা হলো ভেন্ট্রিলোকুইস্ট। লেখক হচ্ছেন মাজদুল হক, আর এটা প্রকাশিত হয়েছে অভিযান থেকে। এর দাম হচ্ছে 350 টাকা। আমি কোনো বই নিয়েই খুব বিশদে বলছি না, বইগুলো আমি দেখাচ্ছি এবং যতটুকু যা বিষয়বস্তু সেটাই শুধু বলে যাচ্ছি। তো এটা হচ্ছে ভেন্ট্রিলোকুইস্ট গল্পটি যেটা নিয়ে লেখা সেটা হচ্ছে একজন প্রফেশনালি যে পুতুলদের শো করা হয়, পুতুলরা কথা বলে সেরকম শো করে। তো কয়েকজন বন্ধু, সেই ছেলেটি ওই বন্ধুদের দলেরই, এবার সেই বন্ধুরা ওর খোঁজ পাবে এবং জানতে পারবে সেই রকম একটা কাজের সাথে যুক্ত হয়েছে। এবার সেখান থেকে সে কেন এই কাজ বেছে নিল এবং সেইটা বার করতে গিয়ে জানা যাবে আরও অনেক রকমের ইতিহাস, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট উঠে আসবে, কীভাবে সেই সময় মানুষের উপর অত্যাচার করা হতো, কীভাবে কেন সেই ওই পেশা বেছে নিল। গল্পটা আমার ভালোই লেগেছে, প্রচুর ইনফরমেশন পেয়েছি। একটা অলৌকিক অতিপ্রাকৃত বিষয়ের সাথে ঐতিহাসিক বৈজ্ঞানিক জায়গার একটা মিশেল একটা ঘটানোর চেষ্টা করা হয়েছে। কিছু কনসেপ্টকে আমার মনে হচ্ছে একটুখানি একটা ধারণা দেওয়া হয়েছে যেটার হয়তো অন্যরকম অনেক পার্সপেক্টিভ থাকতে পারতো। কিছু জায়গায় আমার মনে হয়েছে যে একটু উপস্থিত বুদ্ধি যেটা আমরা কাজে লাগাই সেটা কোথাও হয়তো গিয়ে একটু বেশি বাড়াবাড়ি রকমের দেখানো হয়েছে। আচ্ছা, আমার পরের বই যেটা আমি পড়েছি সেটা হলো মুচিরাম গুড়ের জীবনচরিত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। এটা বাণী শিল্প থেকে প্রকাশিত হয়েছে। বইটির দাম হচ্ছে 160 টাকা। এবার এই মুচিরাম গুড়ের যে জীবনচরিত বইটি, এখানে অ্যাকচুয়ালি একটা শ্রেণী বিভাজনকে তুলে ধরা হয়েছে। এক শ্রেণীর মানুষ আরেক শ্রেণীর মানুষের উপর কীভাবে নির্ভরশীল, এবং মুচিরাম গুড়ের চরিত্র সেই সময়কার একটা বিশেষ শ্রেণীকে কেন্দ্র করে লেখা, যেখানে সেই সময় হিন্দু শিক্ষিত ব্রাহ্মণদের অগ্রাধিকার ছিল এবং ইংরেজ শাসনের 19 শতকের সেই প্রথম থেকে শিক্ষিত মানুষদের কাছে ভালো আর খারাপ দুটো সময়ই বয়ে এনেছিল ইংরেজদের শাসন, ব্রিটিশদের শাসন। এবং তখন একটা বর্ণকেন্দ্রিক হিন্দু সমাজেরও জায়গা আমরা দেখতে পাই। কীভাবে সেই সময় বোকা গরিব মানুষদের বিভিন্ন দুর্বিষহ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হতো এবং তারাও কীভাবে সেটাকে মেনে নিয়েছিল এবং কিছুমাত্র অনুগ্রহতেই তারা খুশি হয়ে যেত, সেই চিত্রই এখানে উঠে এসছে। এবং তাদের হাতে ক্ষমতা এলে তারাও সেই একই রকম ব্যবহার করত। একটা অবদমিত সমাজের চিত্র এখানে এসছে। এবং এই মুচিরামের জীবনে প্রাপ্ত সম্মান অসম্মান এইসব নিয়ে মুচিরামের জীবনের অদ্ভুত কিছু ঘটনার সাথে সাথে তার জীবন কীভাবে এগিয়েছে, সেই মানুষ হিসেবে কীরকমভাবে বেঁচেছে তার জীবনটাকে, সেগুলো নিয়ে এই পুরো বইটি। আচ্ছা, তো এরপর আমি যে উপন্যাসটির কথা বলবো সেটা হলো দিবারাত্রির কাব্য, যেটা আমি মানিক বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ উপন্যাস বইটি থেকে পড়েছি। তো ওই দিবারাত্রির কাব্য মানিক বন্দ্যোপাধ্যায় একটা উল্লেখযোগ্য উপন্যাস। এখানে হিড়ম্ব বলে একটি মুখ্য চরিত্র দেখানো হয়েছে, যে একজন কলেজের শিক্ষক এবং তার জীবনের দুজন মহিলা, একজন হচ্ছেন সুপ্রিয়া এবং আরেকজন হচ্ছে আনন্দ।
এই দুজনের সাথে দু রকমের সম্পর্কের ইকুয়েশন দেখানো হয়েছে এবং উনি বিবাহিত, ওনার ওয়াইফ মারা গেছেন এবং সেই প্রেক্ষাপটেই সুপ্রিয়ার সাথে ওনার পূর্ব পরিচয় ছিল এবং সুপ্রিয়ার সাথে ওনার যে সম্পর্কের ইকুয়েশন সেটার সাথে সাথেই উঠে আসবে কিছু সম্পর্কের গভীর চেতনা, গভীর মানববোধ এবং হেরম্বর একটা চরিত্র, সুপ্রিয়ার একটা চরিত্র, সুপ্রিয়ার উপর একটা অদ্ভুত রকমের কর্তৃত্ব বোধ এবং সেই সময়কার সমাজ এবং মহিলাদের স্থানও কোথাও একটা আবঝাভাবে উঠে এসছে, যেখানে হেরম্ব কোনো কারণ ছাড়াই সুপ্রিয়ার উপরে একটা কর্তৃত্ব স্থাপন করেছিল তার বিয়ের আগেই এবং সেখানে সে সুপ্রিয়াকে তার স্বাধীন জীবন বেছে নিতে দেয়নি দেখা যাবে এবং আবার কোথাও আনন্দর সাথে একটা অন্যরকমের ইকুয়েশন দেখা যাবে, অন্যরকমের সম্পর্কের সমীকরণ দেখা যাবে এবং সেটা অনেক বেশি মুক্ত লেগেছে আমার এবং সেখানে অন্যরকম একটা মানসিকতা এবং মনস্তত্ত্ব উঠে এসছে। এই উপন্যাসটি গভীর মানববোধ, সম্পর্ক, তার গভীরতা এরকম কিছু জায়গা নিয়ে লেখা। এই উপন্যাসের কিছু কিছু লাইন খুব মনকে ছুঁয়ে যায় এবং একটা সামাজিক পরিকাঠামোগত জায়গাও এখানে কিছু কিছু জায়গায় উঠে এসছে। তো এই ছিল আমার পরবর্তী পড়া উপন্যাস দিবারাত্রির কাব্য, যেটা আমি মানিক বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ উপন্যাস বইটি থেকে পড়েছি। আচ্ছা, এরপর আমি দুটো বই নিয়ে কথা বলবো, যে দুটো বইয়ের সাথে লিঙ্কড কোথাও। একটা হচ্ছে সস্তায়ন, সুচিস্মিতা ধরের বিভা থেকে প্রকাশিত, আর একটা হচ্ছে অনাত্মীয়া, যেটাও বিভা থেকে প্রকাশিত, সুচিস্মিতা ধরেরই লেখা। সস্তায়ন বইটির যে লাস্ট গল্পটা তার প্রিকোয়েল হচ্ছে এই অনাত্মীয়া, আর সস্তায়ন বইটি যে গল্প দুটো নিয়ে শুরু হয়েছে সেই গল্প দুটো সস্তায়ন বইয়ে প্রথমে পাওয়া যাবে এবং তারপরে হচ্ছে আমি বলে দিচ্ছি, সস্তায়নের প্রথম দুটো গল্প হচ্ছে সস্তায়ন আর পূর্ণাক নিয়ে একটা গল্প, তারপরেও শুরু হচ্ছে সেই নারকেল গাছটা, তারপরের পার্ট হচ্ছে অনাত্মীয়া, তারপরে হচ্ছে অলিভিয়াতে গিয়ে সেই নারকেল গাছটার যে গল্পটা সেটা শেষ হচ্ছে। তো এই হলো পুরোপুরি গল্পের সূচি। আচ্ছা, এবার আমি মূল গল্পে আসছি। বইটা পড়তে গিয়ে আমার যেটা মনে হয়েছে যে সস্তায়ন মানে আমরা জানি যে প্রচলিত কিছু নিয়ম আচার, যেগুলো আমরা কোনো অপচার বা অঘটন ঘটলে, কোনো মৃত্যু হলে সেখানে আমরা শান্তি সস্তায়ন করি, সেই ধরনের কিছু প্রচলিত নিয়ম অর্থেই ব্যবহৃত হয় নামটা। তো এক্ষেত্রেও সেরকম কিছু আচার নিয়ম দেখা যাবে প্রথম দুটো গল্পে এবং গল্পগুলো পড়তে পড়তে আমার যেটা মনে হয়েছে ভীষণভাবে মনস্তাত্ত্বিক জায়গা আর ভৌতিক জায়গাকে এমনভাবে এক করা হয়েছে যেখানে ভয়ের মানে মনস্তাত্ত্বিক জায়গাগুলো মাঝে মধ্যে খুব ভয়াবহ হয়ে উঠেছে। এটা একটা স্টিগমার জায়গা থেকে মনে হয়েছে যে হয়তো এখানে একটু যদি লেখক মনস্তাত্ত্বিক জায়গাকে আলাদা করে দেখিয়ে, ভৌতিক জায়গাকে আলাদা করে দেখিয়ে দুটোকে একসাথে মেশানোর চেষ্টা করতেন তাহলে হয়তো ভালো হতো। বাকি আমার নামের দিক থেকে মনে হয়েছে এটা যথেষ্ট যুক্তিসঙ্গত হয়েছে এবং বিষয়বস্তুর জায়গা থেকেও ঠিক আছে। গল্পটা যেভাবে এগিয়েছে তাতে কিছু জায়গায় একটা ওভারল্যাপিং লেগেছে, একটা বিষয় আর একটা বিষয়ের উপর একটু উঠে গেছে, বুঝতে একটু অসুবিধা হতে পারে লেখার ধরনের জন্য। আচ্ছা, তারপর আমি বলবো অনাত্মীয়া বইটা আমি তার থেকে অনেক বেশি আনন্দ করে পড়েছি, তার কারণ গল্পগুলো খুব স্বচ্ছ ক্লিয়ারভাবে লেখা ছিল, বিষয়বস্তু খুব পরিষ্কার ছিল, গল্পটা পড়তে ভালো লেগেছে এবং লেখার ধরনও যথেষ্ট ভালো। এবং এখানে যে ওই একটা মানে একজনের বিয়ে হচ্ছে, তার কালচার চেঞ্জ হয়ে যাচ্ছে, সে বাইরে বিদেশের একজনকে বিয়ে করছে, এই যে এটার জন্য অনেকগুলো প্রবলেম সলভের একটা অ্যাঙ্গেল এখানে টানা হয়েছে, সেইটা আমার খুব ভালো লেগেছে। একটা সংস্কৃতির সাথে আরেকটা সংস্কৃতি মিললে অনেক সময় অনেক কিছু সলভ হয়, এটাকে যেভাবেই টানুক লেখাও, এই বিষয়টা আমার ভালো লেগেছে। আরও অনেকগুলো বিষয় আছে যেগুলো লেখার মধ্যে দিয়ে উঠে এসেছে, যার মধ্যে বেশ একটা আধুনিক মনস্কতার ছাপ পাওয়া যায়, বেশ ভালো লেগেছে আমার গল্পটা পড়তে। আচ্ছা, এই ছিল দুটো বই, সস্তায়নের অনাত্মীয়া যেটা বিভা থেকে প্রকাশিত। আচ্ছা, সস্তায়নের দাম হচ্ছে 144 টাকা আর অনাত্মীয়ার দাম হচ্ছে 177 টাকা। এরপর
এরপর আমার শেষ বই যেটা নিয়ে আমি আলোচনা করব তার নাম হচ্ছে মায়াবিনী ম্যানিকুইন। এই বইটি আমার অসাধারণ লেগেছে। এটা ক্যাফে টেবিলের বই এবং এটি একটি থ্রিলার, দেবাঞ্জন মুখোপাধ্যায়ের লেখা, ক্যাফে টেবিল থেকে প্রকাশিত, 250 টাকা দাম। তো এই গল্পটির বিষয়বস্তু হচ্ছে লোকাল ট্রেনে গান গেয়ে রোজগার করতো শম্পা। সে হঠাৎই কিছু কাজের সন্ধান পাবে এবং সেই কাজ করতে গিয়ে সে কিছু মানুষের সাথে জড়িয়ে পড়বে এবং সে খুন হবে। কীভাবে খুন হলো, কেন খুন হলো, এই নিয়ে পুরো গল্পটার নামকরণের দিক থেকে সত্যিই সার্থক। দুটো কারণে, একটা হচ্ছে বইটা সহজে শেষ করতে ইচ্ছা করছিল না, তো এটা কিছুটা প্রচ্ছদ বা কিছুটা নামকরণের জায়গা থেকেও সার্থক হয়েছে। একটা কেমন যেন মায়া রেখে যাওয়ার মতনই বই বলে আমার মনে হয়েছে, যেটা গল্পটার মেন বিষয়বস্তুর সাথে অনেকটাই একরকম। আর একটা হচ্ছে যে গল্পটা লেখার মধ্যে বা প্লটে খুব একটা কিছু ভায়োলেন্স নেই, যদিও এটা থ্রিলার কিন্তু একটু অন্য রকমের থ্রিলার, ঠিক আছে। তো আবার কিছু কিছু জায়গায় আমরা ভায়োলেন্স বলতে যেটা বুঝি একদম ডিরেক্ট ভায়োলেন্স না থেকেও এমন কিছু ঘটনা থাকে যেটা আসলে খুব ভায়োলেন্ট। সেরকম তো অবশ্যই বিষয়বস্তু ছিল, সেরকম অবশ্যই যে খুন হয়েছে সেটা যথেষ্টই ভায়োলেন্ট, কিন্তু হয়তো সেই রকম কিছু গোর ব্যাপার বা খুব নৃশংস কিছু বিবরণ এখানে ছিল না, বা সেই ধরনের ঘটনা ছিল না বলে আমি এটাকে ভায়োলেন্স বলছি না, কিন্তু যথেষ্টই খারাপ একটা ঘটনা তো অবশ্যই যেখান থেকে থ্রিলার হচ্ছে। একটি সামাজিক প্রেক্ষাপট তো আছেই, যেটা যথেষ্ট ভেবে দেখার মতন জায়গা, সামাজিক রাজনৈতিক জায়গা। আচ্ছা, একটা ভীষণ ভালো বই এই বইটা। আমি মনে করি সবারই পড়লে ভীষণ আনন্দ পাবে, ভীষণ এনজয় করবে, ভীষণ একটা কোজি ফিলিংস দেয় বইটা, বেশ ভালো লেগেছে। তো এই ছিল আমার আজকের এই কয়েকটা বই পড়ে আমার যা মনে হয়েছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আবার হয়তো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থেকো আর সবাই প্রচুর আনন্দ করে বই পড়তে থাকো।